স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে গোলাম কিবরিয়া এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। জানিয়ে দিচ্ছি বার্তা কক্ষের সর্বশেষ। করোনা দেশে আরও 231 জনের মৃত্যু, নতুন রোগী 14,844 জন, শনাক্তের হার 30.97। অক্সফোর্ডের টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষার অবসান, কাল রাজধানীতে 7 আগস্ট সারা দেশে প্রয়োগ শুরু। বাসে ফেরিতে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়, করোনার স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে ফিরছেন গাদাগাদি করে। রাজধানীতে একদিনেই 218 ডেঙ্গু রোগী শনাক্ত, এডিসের লার্ভা ধ্বংসে অভিযানে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এবং হেলেনা জাহাঙ্গীরের সম্পদের বৈধতা নিয়ে প্রশ্ন, 5টি পোশাক কারখানা, 15টি ফ্ল্যাট এবং 8টি গাড়ির সন্ধান পেয়েছে র্যাব। এতক্ষণ আপনাদের শিরোনাম বলছিলাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। করোনায় দেশে আরও 231 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 20,916 জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 14,844 জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,64,328 জনে। দেশে করোনা নমুনা পরীক্ষা বাড়ার সাথে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যাও বেড়েছে, সেই সাথে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় 49,229 নমুনা পরীক্ষায় 14,844 জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 29.97%। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 231 জনের। এ নিয়ে টানা 8 দিন 2 শতাধিক মৃত্যু হল করোনায়। এর মধ্যে সর্বোচ্চ 77 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, এরপর চট্টগ্রাম বিভাগে 53 জন মারা গেছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম 6 জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, প্রয়োজন ছাড়া আইসিইউ ও অক্সিজেন সাপোর্ট হতে পারে মৃত্যুর আরেকটি কারণ। আমাদের যত রোগী সংক্রমিত হয় তাদের অধিকাংশ অক্সিজেনের প্রয়োজন হয় না। যারা হসপিটালে ভর্তি হয় তাদের অক্সিজেন চিকিৎসকের পরামর্শ নিয়ে দিতে হয়, তাদের একদম 1% হয়তো আইসিইউ প্রয়োজন হয়। দেশে নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন 15,054 জন। এ নিয়ে মোট সুস্থ 10,93,266 জন। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 7 আগস্ট ইউনিয়ন পর্যায়ে শুরু হচ্ছে করোনার টিকা ক্যাম্পেইন। সপ্তাহে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। রেজিস্ট্রেশন না করেও শুধু এনআইডি দেখিয়েই গ্রামের মানুষ টিকা নিতে পারবেন। রাজধানীতে এক অনুষ্ঠানে আজ এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে শয্যা খালি না থাকলেও সবকিছু খুলে দেয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। দেশে করোনা পরিস্থিতি এখন উদ্বেগজনক। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। সংক্রমণ কমিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করোনার টিকাদানে জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। এরই অংশ হিসেবে বিশেষ সুবিধাসহ সারা দেশে 7 আগস্ট থেকে শুরু হচ্ছে করোনার গণটিকা ক্যাম্পেইন। আমরা আগামী 7 তারিখে সারা দেশে আমরা ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু করছি। আমরা আশা করব যে 1 সপ্তাহের মধ্যে আগামীতে প্রায় 1 কোটি লোককে আমরা ভ্যাকসিনেট করব। 1 কোটি লোককে আমরা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করব। আগামীতেও যদি কোটি কোটি ভ্যাকসিন আমাদের কাছে আসতে থাকে, আমাদের হেলথের সেই সক্ষমতা আছে যে কোটি কোটি ভ্যাকসিন তারা সপ্তাহে দিয়ে দিতে পারবে। করোনা হাসপাতালে শয্যা খালি না থাকার পরও বিধিনিষেধ শিথিল করায় নাখোশ স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফিল্ড হাসপাতালের কাজ চলছে, তবে যন্ত্রপাতি আমদানি সহ কিছু সীমাবদ্ধতায় গতি কম। যতটুকু বেড বাড়ানো সম্ভব আমরা বাড়িয়েছি। হাসপাতালের ভিতরে আর একটা বেড ঢুকারও জায়গা নাই, সে কারণে আমরা নতুন ভবনও খুঁজি। নতুন ভবনও এখন পাওয়া যায় না। ভবন পাওয়া গেলেই তো হবে না, ডাক্তার থাকতে হবে, নার্স থাকতে হবে, যন্ত্রপাতি থাকতে হবে। মহাখালী বিসিপিএস অডিটোরিয়ামে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গর্ভবতী নারীরা কিভাবে সহজে টিকা পেতে পারেন তা নিয়েও পরিকল্পনা চলছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে অক্সফোর্ডের টিকার দ্বিতীয় ডোজ না পাওয়া 15 লাখ মানুষের অনিশ্চয়তা কাটল।
সোমবার থেকে রাজধানী এবং ঢাকা জেলায় আর 7 আগস্ট থেকে সারা দেশে শুরু হচ্ছে এই টিকা দেওয়ার কার্যক্রম। SMS পাওয়া ব্যক্তিরা সরাসরি কেন্দ্রে গেলে টিকা পাবেন, আর না পাওয়াদের অপেক্ষা করতে হবে SMS পাওয়া পর্যন্ত। ভারতের সেরাম থেকে অক্সফোর্ডের 1,02,00,000 ডোজ টিকা পেয়েছে সরকার। সেই টিকায় 7 ফেব্রুয়ারি শুরু হয় গণটিকাদান। প্রথম ডোজ 58 লাখ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 42 লাখ মানুষ। এরপর দেখা দেয় ঘাটতি, দ্বিতীয় ডোজ পাননি 15 লাখ মানুষ। সংকট কাটাতে টিকা পেতে নানা দেশে যোগাযোগ শুরু করে সরকার। জাপান থেকে কোভ্যাক্সের আওতায় 29 লাখ টিকা পাওয়া নিশ্চিত হয়। এর মধ্যে দেশে এসেছে 10 লাখ। তাতেই শুরু হচ্ছে টিকাদান। ঢাকা বিভাগে যেহেতু সম্মিলিতভাবে রোগীর সংখ্যা বেশি, সেই জন্য ঢাকা বিভাগেই আমরা শুরু করলাম এবং পর্যায়ক্রমে বাকি সমস্ত বিভাগগুলো, জেলাগুলোতে যাদের বাকি আছে তাদেরকে আমরা পর্যায়ক্রমে এই তৃতীয় ডোজের টিকাটি দিয়ে ফেলব। SMS পাওয়া ব্যক্তিরা সরাসরি কেন্দ্রে গেলেই টিকা পাবেন, আর না পাওয়াদের অপেক্ষা করতে হবে SMS এর জন্য। কেন্দ্রে আলাদা বুথ থেকে দেয়া হবে অক্সফোর্ডের টিকা। যারা বাদ পড়েছেন তারা যে কেন্দ্র থেকে প্রথম ডোজ নিয়েছিলেন সেই কেন্দ্র থেকেই তারা দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে পারবেন। প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন গ্রহণ করেছেন এবং দ্বিতীয় ডোজের জন্য SMS পেয়েছেন, কিন্তু ভ্যাকসিন গ্রহণ করেন নাই অথবা নিতে পারেন নাই, তাদের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন এখান থেকে দেয়া হবে এবং সেক্ষেত্রে তাদের আর হয়তো SMS লাগবে না, পূর্বের SMS দেখালেই তারা নিতে পারবেন। মঙ্গলবার দেশে আসছে আরও 6 লাখ ডোজ অক্সফোর্ডের টিকা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রপ্তানিমুখী শিল্প কারখানা খোলায় লকডাউনের মধ্যেই আজ দুপুর 12টা পর্যন্ত গণপরিবহন চালুর অনুমতি থাকলেও তেমন প্রভাব পড়েনি রাজধানীর সড়কে। রাস্তায় নেমেছে অল্প কিছু বাস, সড়ক বা নৌপথে দেখা যায়নি তেমন ভিড়। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, হুট করে মাত্র কয়েক ঘন্টার জন্য গণপরিবহন চালুর ঘোষণায় দ্বিধায় পড়েন তারা। এদিকে লঞ্চ মালিক সমিতির দাবির পরিপ্রেক্ষিতে সোমবার সকাল 6টা পর্যন্ত লঞ্চ চলবে বলে জানিয়েছে BIWTA। রোববার সকাল 10টায় ঢাকার অন্যতম প্রবেশমুখ যাত্রাবাড়ি এলাকার চিত্র এটি। দুপুর 12টা পর্যন্ত চলাচলের অনুমতি মিললেও সড়কে দেখা গেছে অল্প কিছু গণপরিবহন। পরিবহন সংশ্লিষ্টরা জানান, সীমিত সময়ের জন্য সড়কে গাড়ি নামিয়ে মেলেনি আশানুরূপ যাত্রী। মামার থেকে যাত্রাবাড়ি আসলাম, যাত্রীর চাপ কম। যে বাজারে এই হিসাবে গাবতলিতে যাত্রাবাড়ি আমি 3000-4000 টাকা, তবে আইছি 700 টাকা। গাবতলী, আব্দুল্লাহপুর, বাবুবাজার ব্রিজ দিয়েও রোববারও রাজধানীতে প্রবেশ করেন অনেক মানুষ। তবে ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট বা চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা। বিভিন্ন কাজে বের হয়ে সড়কে ভোগান্তি ছাড়াই নিজ নিজ গন্তব্যে পৌঁছেছে মানুষ। আমি ভোগান্তি দেখিনি আজকে, মোটামুটি আমি ঠিকঠাকভাবে আসছি। ভাড়াটা একটু বেশি রাখছে, যেমন ইলিশে পরে আসার পরে ভাড়া 75 টাকা, সেখানে রাখছে 120 টাকা। ওনার কথা এক সিটে সেখানে ডাবল লোক নিচ্ছে। এদিকে সীমিত সময়ের জন্য যাত্রীবাহী নৌযান চলাচলের সুবিধা দেয়ায় অনেকেই ফিরেছেন ঢাকায়, আবার ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে গিয়েছে মানুষ। ব্যবসার কাজের জন্য ঢাকায় এসেছি, আটকা পড়ার কারণে আমি আর যেতে পারিনি। এখন যে সুযোগটা পেয়েছি এই সুযোগটা কাজে লাগাচ্ছি, আমি বলা যাচ্ছি আর কি। আমি না আসলে আমার চাকরি থাকতে না, এই কারণে আসা হয়েছে। কমপক্ষে 2 দিন চলাচলের অনুমতি না দিলে লঞ্চ সেবা চালু করা কঠিন হয় বলছে মালিক সমিতি। একটা লঞ্চ কখনোই 6 ঘন্টা আপ ডাউন করতে পারে না। ভোলার থেকে, বোরহানুদ্দিন থেকে, লালমোহন থেকে, ইলিশার থেকে, চাঁদপুর থেকে 8-10টা লঞ্চ আসতেছে। এদিকে গণপরিবহন চলাচলের সময় বেলা 12টা পর্যন্ত নির্ধারিত থাকলেও এ সময়ের পরেও সড়কে চলতে দেখা যায় বাস। এটা আমাদের দেখতে হবে মানবিক বিষয়, যেহেতু তারা দূর থেকে আসছে বা হঠাৎ করে এই ডিসিশনটা আসছে যে শিল্প কলকারখানা খোলা, যাত্রীরা আসতে হয়তো দেরি হতে পারে, এটা আমাদের দেখতে হবে। গণপরিবহন চলাচলের অনুমতি থাকায় লকডাউন কার্যকরের সড়কে স্থাপিত বিভিন্ন চেকপোস্ট সাময়িকভাবে তুলে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ ছাড়াই চলাচল করতে দেয়া হয় ব্যক্তিগত গাড়ি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের তৈরি পোশাক কারখানায় উৎপাদন কাজ চলছে পুরো দমে। স্বাস্থ্যবিধি মেনে প্রথম দিনে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। মালিকরা বলছেন, সরকারের সকল নির্দেশনা মেনেই রপ্তানিমুখী এই শিল্প প্রতিষ্ঠান চালু করা হয়েছে। 8 দিন পর স্বাস্থ্যবিধি মেনে খুলেছে দেশের তৈরি পোশাক কারখানা। কঠোর লকডাউনের মধ্যেও সকাল থেকেই কাজে যোগ দেয় শ্রমিকরা। অনেকে এসেছেন কারখানার নিজস্ব পরিবহনে, তবে বেশিরভাগই আসেন পায়ে হেঁটে।
1 তারিখ খুলছে, এটাও ভালো হয়েছে, কিন্তু যারা দেশে বাড়িতে চলে গেছেন তারা হয়তো বা একটা ভোগান্তির ভিতরে আছেন। আমরা সিরাজগঞ্জ থেকে যেমনি পাশে আসছি কালকে, আর আজকে তো অফিসে আসলাম। কারখানায় উৎপাদন কাজ চলছে পুরোদমে। স্বাস্থ্যবিধি মেনে কাজ করার আগ্রহের কথা জানায় শ্রমিকরা। আমরা মাস্ক পরে কাজ করতেছি, আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করি, আমরা চাই ফ্যাক্টরি খোলা থাকুক। এখন যে সিচুয়েশনে প্রত্যেকেরই স্বাস্থ্যবিধি মেনটেন করা খুবই জরুরি। মালিক সংশ্লিষ্টরা বলছেন সরকারি নির্দেশনা মেনে কাজ চালু রাখতে চান তারা জানান যারা এখনো আসতে পারেনি তাদের সুযোগ দেওয়া হবে। আমরা আশা করব যে সবাই আসবে, ইনশাল্লাহ আজকে সবাই আসবে। তো এই ব্যাপারে আমাদের সাথে এখন পর্যন্ত মালিক পক্ষের কোনো কথা হয়নি। আমরা আশা করতেছি বিজিএমএ, বিকেএমএ এবং সরকার আমাদের একটা নির্দেশনা দেবেন, আমরা সেভাবে কাজ করব ইনশাল্লাহ। গভর্নমেন্ট গণপরিবহন খুলে দিয়েছেন, সুন্দরভাবে এসে তারা জয়েন করবেন। সেই ক্ষেত্রে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনেই তারা কাজ করবেন এবং তাদের চাকরিচ্যুত অথবা বেতন কর্তন এই বিষয় নিয়ে আমাদের বিজিএমই থেকে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে এই ধরনের কোনো কিছুই করা হবে না। তো যে কোনো শ্রমিক ভাইরা বোনেরা যারা আছেন তারা সুন্দরভাবেই তাদের কাজে যোগদান করতে পারবেন। প্রথম দিনে শ্রমিক উপস্থিতি ছিল প্রায় ৮০%, পরে ১০০% হবে বলে আশা প্রতিষ্ঠানের মালিকদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গার্মেন্টস শ্রমিকদের ঢাকা ফেরার চাপ সামলাতে সাময়িক ব্যবস্থা হিসেবে গণপরিবহন চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি একথা জানান। 15 আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সব অনুষ্ঠানে র্যাব সহ গোয়েন্দা সংস্থার নজরদারি থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় শোক দিবসে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে বলেও জানান মন্ত্রী। এ সময় অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী মামলাটি বিচারাধীন বলে এ প্রসঙ্গে মন্তব্য করবেন না বলে জানান। এটা দেখে এদেরকে যেন ঢাকায় নিয়ে আসা যায় সেই জন্য একটা ব্যবস্থা, সাময়িক ব্যবস্থা হয়েছে। এই ব্যবস্থা কন্টিনিউ হবে কিনা এটা ক্যাবিনেট সেক্রেটারি সাহেব বলতে পারবে। 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যায় জিয়া এবং মোশতাকের ইন্ধন ছিল বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে একটি আদর্শ এবং বিজয়কে ধ্বংসের চেষ্টা হয়েছিল। সকালে ধানমন্ডি 32 নম্বরে কৃষক লীগের আলোচনায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেছেন। শোকাবহ আগস্টের প্রথম দিন 15 আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ এবং এর সহযোগী বিভিন্ন সংগঠন। এরই অংশ হিসেবে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্তদান কর্মসূচির আয়োজন করে কৃষক লীগ। বাংলাদেশ কৃষক লীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় জড়িতদের বিচার হয়েছে, তবে এর পেছনে ষড়যন্ত্রকারী কারা তা এখনো উদ্ঘাটন হয়নি। অর্ডিন্যান্সের মাধ্যমে এই খুনিদের বিচারের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। খুনিদেরকে পুরস্কৃত করা হয়েছিল। জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়, ব্যবসা করার সুযোগ দেয়, বিপুল অর্থে মালিক করে দেয়। 75-এর 15 আগস্ট হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন বঙ্গবন্ধুর খুনিরা বিবিসির ইন্টারভিউতে বলেছে জিয়াউর রহমানের সঙ্গে তাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল। সফল হতে পারলে তাদের সমর্থন দিয়ে সঙ্গে থাকার আশ্বাসও দিয়েছিলেন জিয়াউর রহমান। কর্নেল ফারুক আর রশিদ 15 আগস্টে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছিল সেই ইন্টারভিউতেই কিন্তু তারা বলেছিল যে জিয়াউর রহমান যে উপসামরিক প্রধান ছিল, সেনাপ্রধান ছিল, তার সাথে তাদের যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল এবং সফল হতে পারলে সে তাদের পাশে থাকবে এই কথাও দিয়েছিল এবং সব রকম সহযোগিতাও করেছিল। প্রধানমন্ত্রী বলেন জিয়ার পথ ধরে জেনারেলের সাদেই খুনিদের রাজনীতি করার অধিকার এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে, আর খালেদা জিয়াও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখেন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15 আগস্টের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীরাই
3 নভেম্বরের জেল হত্যা আর 21শে আগস্ট গ্রেনেড হামলায় জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুধু বঙ্গবন্ধু হত্যার বিচার হলেই হবে না, যারা এই হত্যাকাণ্ডের পটভূমি রচনা করেছেন তাদেরও বিচারের প্রয়োজন বলেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। শোকের মাসের প্রথম দিনে এসব বিবৃতি দেন আওয়ামী লীগের এই দুই শীর্ষ নেতা। শোকাবহ আগস্টের প্রথম দিনে করোনা সংক্রমণ ঝুঁকিতে সীমিত পরিসরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দলের পক্ষ থেকে। আওয়ামী যুবলীগের পক্ষ থেকে কোরআনখানি, 15 আগস্টে নিহতদের জন্য দোয়া ও দুস্থদের খাবার বিতরণ করা হয়। পুরো শোকের মাসে অসহায়দের খাবার দেয়া হবে জানিয়েছে যুবলীগ। সকালে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনীতে প্রদীপ প্রজ্বলন ও শোক সমাবেশের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার যে দীপশিখা জ্বালিয়ে গেছেন তা অনন্তকাল থাকবে। তবে এখন জনগণের প্রত্যাশা স্বাধীনতা বিরোধী ব্যক্তি ও রাজনৈতিক দল নিষিদ্ধ করা। কমিশন গঠন করে জিয়াউর রহমান সহ বঙ্গবন্ধু হত্যায় জড়িত সকলের বিচার দাবি করেন তিনি। জিয়াউর রহমান সহ যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল এবং যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পটভূমি রচনা করেছিল, সেটি একটি কমিশন গঠন করে এই সত্য জাতির সামনে উন্মোচন করা হচ্ছে জনগণের প্রত্যাশা। 15 আগস্ট ও 21শে আগস্টের হত্যাকাণ্ডের কুশীলবরা এখনও সক্রিয়। তারা উন্নয়ন ও শান্তি চায় না, মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। 15 আগস্টের পর 3রা নভেম্বরের পর 21শে আগস্টের গ্রেনেড হামলা ছিল একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। তবে দুই হত্যাকাণ্ডের কুশীলবরা এখনও সক্রিয়। ওবায়দুল কাদের বলেন, চলমান করোনা সংকটে অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়ালেই বঙ্গবন্ধুর প্রতি সঠিক সম্মান প্রদর্শন করা হবে এবং তার আত্মা শান্তি পাবে। যারা রক্তাক্ত আগস্ট ঘটিয়েছে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের মধ্যে হঠাৎ করে রপ্তানিমুখী কলকারখানা খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মনে করছে বিএনপি। রোববার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে। গণপরিবহন বন্ধ রেখে কলকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত শ্রমিকদের সঙ্গে প্রহসন বলে মনে করেন মির্জা ফখরুল। সরকারের অবহেলা এবং সঠিক পরিকল্পনার অভাবেই করোনা সংক্রমণ বাড়ছে বলে দাবি করেন তিনি। অযোগ্যতা, দুর্নীতিপরায়ণতা ও আন্তরিকতার চরম অভাবে এইসব আত্মহননকারী সিদ্ধান্ত সরকার গ্রহণ করছে। দিস ইজ টোটালি সুইসাইডাল। যেভাবে মানুষ আসছে একেবারে গাদাগাদি করে ঘাড়ের উপর চড়ে, এবং সেইভাবে এসে তারপরে কীভাবে এখন আবার একবার দিন ছুটি দিল, সব চলে গেল, আবার ফিরছে। এখন তো আপনার মফস্বলেই সবচেয়ে বেড়েছে আপনার, অর্থাৎ গ্রামে, ওগুলো নিয়ে আবার তারা ফিরে আসছে। উত্তরায় রাজুকের আবাসন প্রকল্পে অ্যাডিস মশার লার্ভা পাওয়া গেছে। লার্ভা ধ্বংসে রাজুককে 2 দিনের সময় দিয়েছে ডিএনসিসি। এর মধ্যে পরিষ্কার না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। সকালে চিরুনি অভিযানের অংশ হিসেবে রাজুকের আবাসন প্রকল্পে যায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। এদিকে ঢাকায় একদিনে শনাক্ত হয়েছে 218 ডেঙ্গু রোগী। সারা দেশ মিলিয়ে এই সংখ্যা 237 জন। উত্তরার 18 নম্বর সেক্টরে রাজুকের আবাসন প্রকল্প, যেখানে রয়েছে প্রায় 7,000 ফ্ল্যাট। বেশ কিছু ফ্ল্যাটে বাসিন্দা থাকলেও অধিকাংশই তালাবদ্ধ। দীর্ঘদিন পরিষ্কার না করায় ভবনের পাশে পাওয়া যায় এডিস মশার লার্ভা। এছাড়া প্রকল্পের নির্মাণাধীন ভবন ও বন্ধ থাকা ফ্ল্যাটগুলোতেও মেলে এডিসের লার্ভা। এখানকার বাসিন্দাদের অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এডিস মশার লার্ভা পর্যাপ্ত পরিমাণে আছে, বারবার বলার পরেও সংশ্লিষ্ট ঠিকাদাররা এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেননি। তো এটা তো জানা যায় না, যতটুকু জানছি আমার বিভিন্ন সোর্স থেকে অ্যাবাভ 20 ডেঙ্গু রোগী এখানে আছে। আমাদের বাসাবাড়িতে বা আমাদের আশেপাশে যেন কোনো ডেঙ্গু না হয় সেই ব্যাপারে আমাদের সচেতন, কিন্তু বিশেষ করে যেসব ভবনগুলি অসম্পূর্ণ, যেসব জায়গাগুলি রাজুকের কন্ট্রোলে, সেই জায়গাগুলি তো আমরা কন্ট্রোল করতে পারছি না, সেগুলি তো রাজুককে দায় নিতে হবে। তবে নিয়মিত পরিষ্কার করা হয় বলে দাবি রাজুকের প্রকল্প পরিচালকের। আমরা কেমিক্যালসও স্প্রে করতেছি, হ্যাঁ, সেই ধারাবাহিকতা কিন্তু আছেই। হ্যাঁ, এখন এত বড় একটা কম্পাউন্ড
মানে সব জায়গায় আসলে ওইভাবে মানে ইয়া করা হয়নি, মানে আমরা চিরুনি অভিযানের আলোকেই আমরা কিন্তু মানে কাজ করতেছি। দুদিনের মধ্যে এডিসের লার্ভা ধ্বংসে রাজুক চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, না হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। যে কোনো জায়গায় আপনি যাবেন, লার্ভার চাষ, লার্ভার চাষ, লার্ভার চাষ। আমি বলেছি অবশ্যই এখানে আইনানুগ যেটা হবে, আমাদের ম্যাজিস্ট্রেটকে আমি বলবো যেটা আইনানুগ ব্যবস্থা, অবশ্যই এখানে পানিশমেন্ট হতে হবে। পানিশমেন্টের কোনো বিকল্প নাই, এখানে পানিশমেন্ট হবে। এটাকে রাজুক হোক আর যে কেউ হোক, সেই দায়িত্ব কিন্তু তাকে নিতে হবে। এদিকে সোমবার বিভিন্ন এলাকায় এডিস নিধনে অভিযান চালিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের অন্তত 20টি ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয়েছে প্রায় 4 লাখ টাকা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পেশায় একজন ডাক্তার, কিন্তু হেন কোনো পরিচয় নেই যা তিনি দিতেন না। চিকিৎসা বিজ্ঞানী, গবেষক এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করেছেন অনেকের সাথে। সেই ইশরাত রফিক ঈশিতাকে সহযোগী সহ মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। তার বাসা থেকে জব্দ করা হয়েছে মদ এবং ইয়াবা। ময়মনসিংহের একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে MBBS করেছেন ঈশিতা, কিন্তু পরিচয় দিতেন ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, বিজ্ঞানী ও গবেষক। দু একটি টেলিভিশন অনুষ্ঠানে অতিথিও হয়েছে। আমার খুব ইচ্ছা ছিল যে না, আমি ডক্টর হবই, হতেই হবে। তবে শেষ রক্ষা হয়নি এই নারীর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার কাছ থেকে উদ্ধার হয় মদ, ইয়াবা, পুলিশের পোশাক, ইউনিফর্ম সহ প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন মালামাল। সে ফিলিপিনের একটি অর্গানাইজেশন, অনলাইন অর্গানাইজেশনের মাধ্যমে $400 খরচ করে তিনি একটি সামরিক বাহিনীর ন্যায় ব্রিগেডিয়ার র্যাঙ্ক পদটি প্রাপ্ত হন। এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, কাউন্টার টেররিজম অর্গানাইজেশন, কাউন্টার ক্রাইম ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সদস্য পদের ভুয়া সনদ তৈরি করে প্রচারণা করেছেন। গ্রেপ্তার ঈশিতা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন সরব। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য হিসেবে নিজেকে পরিচয় দিতেন। তার প্রধান সহযোগী শহীদুল ইসলামও গ্রেপ্তার হয়েছে। ওনার এখানে যে কয়টা সার্টিফিকেট হয়েছে সবগুলো এডিট করা। উনি যেটা করতেন, উনি অনলাইনে বিভিন্ন জায়গায় সাইবার প্যাট্রোলিং করতেন, সাইবারভাবে মনিটর করতেন, এই ধরনের সার্টিফিকেটগুলো উনি ফলো করতেন। ঈশিতার সাথে আর কেউ জড়িত আছে কিনা সেটি খতিয়ে দেখছে র্যাব। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি দমন কমিশন দুদকের কর্মকর্তা ও কর্মচারীরা সম্পদের হিসাব দেবেন। এই প্রক্রিয়া অতি সত্বর শুরু হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TIB মনে করে দুদকে কর্মরত সবার সম্পদের হিসাব ওয়েবসাইটে প্রকাশ করা উচিত। অভিযোগের ভিত্তিতে বা স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশের যে কোনো নাগরিকের সম্পদের হিসেব নিতে পারে দুর্নীতি দমন কমিশন। আয়ের সাথে ব্যয়ের অসঙ্গতি থাকলেই দায়ের করতে পারে মামলা। তবে খোদ দুদকের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। দুদকের বরখাস্ত পরিচালক এনামুল বাসির যার একটি নজির। পুলিশের বরখাস্ত DIG মিজানুর রহমানের কাছ থেকে 40 লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে তিনি বর্তমানে কারাগারে আছেন। এর আগে দুদকের বগুড়ার সমন্বিত জেলা কার্যালয় থেকে মোবারক হোসেন নামে এক ব্যবসায়ীর কাছ থেকে 37 লাখ টাকা আদায় করেছিলেন উপপরিচালক গোলাম মোস্তফা ও জাহিদ হোসেন। 2014 সালের এই ঘটনার পর নিজেদের সম্পদের হিসেব নেয়ার উদ্যোগ নিয়েছিল দুদক, কিন্তু পরবর্তীতে সেই উদ্যোগ আর আলোর মুখ দেখেনি। আইন ছিল, প্র্যাকটিস ছিল না, এখন প্র্যাকটিস হচ্ছে, শুরু হচ্ছে। আমরা করবো, আমাদেরকে সার্কুলারটা দেখি নাই, দেখে আমরা আমাদের জন্য প্রযোজ্য করব অবশ্যই। সম্প্রতি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠির মাধ্যমে নির্দেশনা পেয়েছে কমিশন। দুদক চেয়ারম্যান বলছে এ নিয়ম এবার বাস্তবায়ন করা হবে। TIB বলছে নিজেদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সম্পদের হিসেব দেওয়ার কোনো বিকল্প নেই। মানুষের মধ্যে দুর্নীতি দমন কমিশন সম্পর্কে যে আস্থার সংকট রয়েছে, যার অন্যতম কারণ হচ্ছে যে কমিশনের কর্মকর্তা কর্মচারীদের একাংশের দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ, যা কমিশন নিজেও স্বীকার করে থাকে। সাম্প্রতিককালে সেটা বহুবার স্বীকৃত হয়েছে কমিশন কর্তৃক। এই যে আস্থা সংকট, সেটি কিছুটা হলেও লাঘব হবে বলে আমরা মনে করি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব নেওয়া গেলে দেশের দুর্নীতি অনেকাংশে কমে যাবে বলে মনে করছে TIB। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
হেলেনা জাহাঙ্গীরের গুলশান, নিকেতন উত্তর এবং মিরপুরে 15টি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে র্যাব। খোঁজ মিলেছে 8টি গাড়ির। এছাড়া নারায়ণগঞ্জে আছে 5টি পোশাক কারখানা। হেলেনাকে 3 মামলায় গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে র্যাব। তার এসব সম্পদের বৈধতা প্রশ্নে দুদকে চিঠিও দিচ্ছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানহানির অভিযোগে গ্রেপ্তার হন আওয়ামী লীগ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীর। তাকে গ্রেপ্তারে চাঞ্চল্যকর সব তথ্য পেয়েছে র্যাব। জয়যাত্রা ফাউন্ডেশন ও টিভির মাধ্যমে কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে তারা। এরই অংশ হিসেবে চলেছে সম্পদের অনুসন্ধান। প্রাথমিক তদন্তে হেলেনার 15টি ফ্ল্যাট থাকার তথ্য মিলেছে। এর মধ্যে গুলশান 2-এর 86 নম্বর সড়কের ফ্ল্যাটটি 8000 বর্গফুটের। 7 থেকে 8 বছর আগে এখানে থাকতেন তিনি। 8-9 বছর ধরে এখানে আর থাকে না, ওনারা ওইটা শেষ চলে আসে। এখানে ওই যে ড্রাইভাররা এসে ভাড়া নিয়ে নেয়। গুলশানের 36 নম্বর সড়কের এই ভবন থেকে গ্রেপ্তার হন হেলেনা। এখানে আছে তার 5টি ফ্ল্যাট। সপরিবারে এখানে থাকলেও তিনি গ্রেপ্তার হওয়ার পর সেখান থেকে চলে গেছেন পরিবারের অন্য সদস্যরা। ওনারা তো কোথায় গেল তা তো বলতে পারি না। এছাড়াও গুলশান এভিনিউ, নিকেতন, মিরপুরের পল্লবী ও কাজীপাড়ায় আছে 1টি করে ফ্ল্যাট। উত্তরায় আছে আরও 5টি। হেলেনার নিজের গাড়ি আছে 8টি। আর নারায়ণগঞ্জে নিজের ও স্বামীর মালিকানাধীন প্রতিষ্ঠান 5টি। এসব বৈধতা প্রশ্নে অনুসন্ধান চালাচ্ছে সংশ্লিষ্ট সংস্থারা। উনি অ্যাকচুয়ালি সুনির্দিষ্টভাবে বলতে পারছিলেন না। এগুলো পরবর্তীতে আমরা যখন তদন্ত করব বা যারা তদন্তকে সেটা বিজ্ঞ আয়ও অথবা ওনার যে আপনি যেটা বলছেন যে ফ্ল্যাট বা মানির যে বিষয়গুলো আছে, এগুলো অবশ্যই আমরা আশা করি দুদক সহ সিআইডি অবশ্যই তদন্ত করবে। র্যাব জানিয়েছে হেলেনা যুক্ত আছেন জয়যাত্রা সহ 7টি সামাজিক সংগঠন ও গুলশান ঢাকা বোট ক্লাব সহ 12টি ক্লাবের সঙ্গে। দেশের মানুষ অনেক মন্ত্রী এমপিকে চিনে না, দেশের মানুষ হেলেনা জাহাঙ্গীরকে চিনে। বেসিক্যালি ওনার যে একটা আত্মতৃপ্তিটা আমরা দেখেছি যে ওনার প্রচারণা, দেশের সবাই ওনাকে চিনবে, এইটাই ওনার একটা মেইন উদ্দেশ্য ছিল আর কি। হেলেনার সম্পদের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে চিঠিও দিচ্ছে র্যাব। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সৌম্যের ফিটনেস শঙ্কায় ওপেনিংয়ে বিকল্প সাকিব মিঠুন। সিরিজ জয়ের সুযোগ দেখছেন ডমিঙ্গো। কড়া প্রোটোকলে অস্ট্রেলিয়ার অনুশীলন। টোকিও অলিম্পিকের দ্রুততম মানব ইতালির মার্সেল জ্যাকবস। সাঁতারে 5 স্বর্ণ জিতে ব্রাসেলের কীর্তি। টেনিসের সেরা জেরেভ। হালকা ইনজুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি20 যদি খেলতে না পারেন সৌম্য সরকার, তাহলে সাকিব কিংবা মিঠুনকে ওপেনিংয়ে খেলানোর পরিকল্পনা বাংলাদেশের। হেড কোচ রাসেল ডমিঙ্গোর মতে সিরিজ জয়ের ভালো সম্ভাবনা আছে টাইগারদের। সেক্ষেত্রে অজি দলের ব্যাটিং লাইনের অনভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। কোয়ারেন্টিন শেষে প্রথম অনুশীলন। মুস্তাফিজ সৌম্যের এভাবে সাইড লাইনে থাকা শঙ্কা জাগিয়েছিল। অন্যদিকে ফুটবল পায়ে সাকিবের দাপিয়ে বেড়ানো স্বস্তি দিয়েছে। আর ফিল্ডিং অনুশীলনের পর সৌম্য মুস্তাফিজ নেটেও সময় কাটিয়েছেন। দুই ওপেনার তামিম লিটন নেই। সৌম্য খেলতে না পারলে ওপেনিং নিয়ে কি হবে? অপশন হিসেবে ডমিঙ্গোর ভাবনায় সাকিব মিঠুন। সৌম্য সরকারকে নিয়ে একটু চিন্তা আছে, তবে ও ম্যাচের আগে ফিট হয়ে উঠবে বলে আশা করি। টি20তে সাকিবই ওপেন করতে পারে, আবার মিঠুনের অভিজ্ঞতা আছে ওপেন করা। অনেক পথ পাড়ি দিয়ে সোহান ফিরেছেন জাতীয় দলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হবে আসল পরীক্ষা। মুশফিক নেই, নিতে হবে বাড়তি দায়িত্ব। সেজন্যই হয়তো বৃষ্টিতে সবাই যখন ড্রেসিং রুমে তখনও থামেননি উইকেট কিপার ব্যাটসম্যান। খুব ভালো একটা সুযোগ সিরিজ জেতার। যদিও ওদের টিমে বিশ্বমানের পেসার ও স্পিনার আছে, তবে ব্যাটিং লাইন অনভিজ্ঞ। সেটাই কাজে লাগাতে হবে। যারা এসেছে তারাও নিজেদের প্রমাণ করতে টি20 বিশ্বকাপে সুযোগ পেতে চাইবে। বড় ম্যাচে বড় তারকা সাকিবের দিকে তাকিয়ে থাকছেন রাসেল ডমিঙ্গো। তামিম মুশফিক না থাকায় অধিনায়ক মাহমুদুল্লাহর ওপরেও থাকছে বাড়তি দায়িত্ব। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোয়ারেন্টিন পর্ব শেষে মিরপুরে অনুশীলন করেছে অস্ট্রেলিয়া দল। কড়া প্রোটোকলে অজিদের প্রস্তুতি চলে লম্বা সময় ধরে। স্কিল ট্রেনিংয়ের পর অতিথিদের মনোযোগ ছিল ব্যাটিং বোলিং সেশনে।
মিরপুরে স্লো টার্নিং উইকেটের চ্যালেঞ্জে সাহসী অ্যাস্টন টার্নার। প্রোটোকল নিয়ে কড়াকড়ি, প্রাণবন্ত হোম অফ ক্রিকেটে অন্যরকম নীরবতা। দুপুরে মাঠে আসে অস্ট্রেলিয়ার পরিদর্শক দল, চারপাশ ঘুরে দেখে নেয় তাদের শর্ত পূরণ হলো কিনা। গ্রিন সিগন্যাল পেয়ে বিকেলে মিরপুরে টিম অস্ট্রেলিয়া, সংক্ষিপ্ত কোয়ারেন্টিন পর্ব শেষে প্রথম অনুশীলন। স্কোয়াডে তারকা দুটি নেই, তবে ম্যাচ উইনার আছে ঠিকই। বোলিং অ্যাটাকে কোনো ঘাটতি নেই অজিদের। স্টার্ক হ্যাজেলউড কাঁপিয়ে দিতে পারে টাইগার টপ অর্ডার। সাদা বলে এই দুইজন বিশ্বসেরার কাতারে। টি-20-র পরিসংখ্যানও যথেষ্ট সমৃদ্ধ। পিছিয়ে নেই স্পিন ডিপার্টমেন্ট। জাম্পা এগার পরীক্ষিত সৈনিক। ফ্র্যাঞ্চাইজি লিগে ওরা পরিচিত মুখ। উপমহাদেশীয় কন্ডিশন সম্পর্কেও ধারণা পরিষ্কার। টার্নারের মতো অপশনও আছে অতিথিদের। ব্যাটসম্যানদের দারুণ কিছু স্পিনারের মুখোমুখি হতে হবে। বাংলাদেশে যারা আগে খেলেছে তাদের সাথে কথা বলে বুঝেছি ওয়েস্ট ইন্ডিজের উইকেট থেকে এখানে বেশি ভিন্নতা থাকবে না। স্পিনার হিসেবে এমন উইকেটে খেলতে আমি রোমাঞ্চিত। ব্যাটিংয়ে বড় নাম নেই মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, অ্যালেক্স ক্যারিদের সামলাতে হবে সাকিব মুস্তাফিজদের। ওপেনিংয়ে ওয়েডের সঙ্গী জশ ফিলিপে হতে পারে ভয়ের কারণ। পাওয়ার হিটিংয়ে হেনরিক্স, ক্রিস্টিয়ানরাও ভোগাতে পারে স্বাগতিকদের। টেস্ট ওয়ানডেতে সাফল্য পেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20-তে এখনও পর্যন্ত জয় অধরা টাইগারদের। ব্যাটিং অনভিজ্ঞ হলেও বোলিংয়ে ভারসাম্যপূর্ণ অতিথিরা। স্টার্ক হ্যাজেলউডদের গতি, জাম্পা এগারদের ঘূর্ণি সামলাতে হবে সাকিব, সৌম্য, নাইমদের। সঠিক পরিকল্পনা ও ভয়ডরহীন ক্রিকেট হতে পারে অজি বধের মূল মন্ত্র। মিরপুর ক্রিকেট স্টেডিয়াম থেকে মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টোকিও অলিম্পিকের দ্রুততম মানব মার্সেল জ্যাকবস। গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট 100 মিটার স্প্রিন্টে সেরা এই ইতালিয়ান। সময় নিয়েছেন 9.80 সেকেন্ড। ইতালির প্রথম আর দ্বিতীয় ইউরোপিয়ান হিসেবে 100 মিটার স্প্রিন্টের স্বর্ণ জিতে চমকে দিয়েছেন জ্যাকবস। যুক্তরাষ্ট্রের কার্লি রৌপ্য আর কানাডার গ্রাস পেয়েছেন ব্রোঞ্জ। 3 সেমিফাইনাল থেকে আসবে সেরা 8 স্প্রিন্টার। প্রথম সেমিতে বড় অঘটন। বোল্টের স্বদেশী ইউভ্যান ব্লেক, যাকে অন্যতম ফেভারিট হিসেবে ভাবা হচ্ছিল, এই জ্যামাইকান রেস শেষ করেছেন 6 নম্বরে থেকে। তৃতীয় সেমিফাইনালে 9.83 সেকেন্ড সময় রেস শেষ করে হইচই ফেলে দেন চীনের সু বিংতিয়ান। একই টাইমিং যুক্তরাষ্ট্রের রনি বাকেরের। স্বর্ণের বড় দাবিদার বনে যান এই দুইজন। তাদের চেয়ে 0.01 সেকেন্ড বেশি নিয়ে তৃতীয় হন ইতালির মার্সেল জ্যাকবস। জামাইকার কোনো প্রতিনিধি ছাড়াই 100 মিটার স্প্রিন্টের ফাইনাল বেশ বেমানান। ফাইনালে নাটকীয়তার জন্ম দেন গ্রেট ব্রিটেনের হিউজেস জার্নেল। ফলস স্টার্ট করে দেখেন লাল কার্ড। নতুন স্টার্টিং লাইনে 7 জনের লড়াই। শুরুর প্রায় 40 মিটার এগিয়ে ছিলেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি, কিন্তু এরপরই লম্বা পায়ে তাকে পেছনে ফেলে এগিয়ে যান জ্যাকবস। শেষ পর্যন্ত 9.80 সেকেন্ডে রেস শেষ করে বাজিমাত করেন এই ইতালিয়ান। 9.84 সেকেন্ড সময় নিয়ে ফ্রেড কার্লি জেতেন রৌপ্য, আর কানাডার আন্দ্রে গ্রাস 9.89 সেকেন্ডে পেয়েছেন ব্রোঞ্জ। অলিম্পিক ইতিহাসে এই প্রথম 100 মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতল ইতালি। 1992-এর পর দ্বিতীয় ইউরোপিয়ান হিসেবে এই কীর্তি। সেই সাথে বোল্টের এক যুগের রাজত্বের পর অলিম্পিকের দ্রুততম মানবের মুকুট জ্যাকবসের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকে সাঁতারে আধিপত্য ধরে রেখেছে অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র। এই ডিসিপ্লিনের শেষ দিনেও স্পটলাইটে কেলেব ড্রেসেল। রেকর্ড করে আরও 2 স্বর্ণ জিতেছেন এই মার্কিন সাঁতারু। গেমসে মোট 5 স্বর্ণপদক ড্রেসেলের। টেনিসের পুরুষ এককের সেরা জার্মানির আলেকজান্ডার জেরেভ। রোববার শেষ হয়েছে সাঁতারের সব ইভেন্ট। এদিন আরও 2টি স্বর্ণ জিতেছেন ড্রেসেল। প্রথমে 50 মিটার ফ্রি স্টাইলের 21.07 সেকেন্ডে গড়েন অলিম্পিক রেকর্ড। এরপর 400 মিটার মিডলে রিলেতে মার্ফি, অ্যান্ড্রু ও অ্যাপলকে সঙ্গে নিয়ে গড়েন বিশ্ব রেকর্ড। সময় নিয়েছেন 3 মিনিট 26.78 সেকেন্ড। টোকিওতে ফেলপসকেই মনে করিয়েছেন স্বদেশী ড্রেসেল। গেমসে 5 স্বর্ণ জিতে অন্য উচ্চতায় এই মার্কিন সাঁতারু। এর আগে এই কীর্তি ছিল 4 জনের। মেয়েদের 400 মিটার মিডলে রিলেতে বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া। কেলি ম্যাককিওন, এমা ম্যাককিওন, কেট ক্যাম্বল
ও চেলসি হজেস মিলে করেছেন বাজিমাত। সময় নিয়েছেন 3 মিনিট 51.60 সেকেন্ড। গেমসে সব মিলিয়ে 7টি পদক এমা ম্যাকিওনের। টেনিসের পুরুষ এককে সেরা জার্মানি। ফাইনালে রাশিয়ার খাচানভকে 6-3, 6-1 গেমে হারিয়েছেন আলেকজান্ডার জেরেভ। স্টেফি গ্রাফের পর এই প্রথম কোনো জার্মান তারকা অলিম্পিক স্বর্ণ জিতলেন। নারী ট্রিপল জাম্পে হয়েছে বিশ্ব রেকর্ড, যেখানে শেষ লাফে 15.67 মিটার অতিক্রম করে স্বর্ণ বাগিয়েছেন ভেনেজুয়েলার ইউলিমার রোহাস। এর আগের 2 অলিম্পিকে রৌপ্য ও ব্রোঞ্জ জিতলেও স্বর্ণের আক্ষেপ ছিল চীনের শটপুটার লিজিয়া ও গংয়ের। সেটা ঘুচিয়ে ব্যক্তিগত রেকর্ড করেই সেরা হয়েছেন লিজিয়া। আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে ছেলেদের ফ্লোর এক্সারসাইজের সেরা ইসরায়েলের আর্তেম দোলগপিয়াত। 2004-এর পর এই প্রথম কোনো ইভেন্টে স্বর্ণ জিতল ইসরায়েল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মঙ্গলবার থেকে আবারও মাঠে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। রোববার অনলাইনে সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদি। তবে কয়টি ভেন্যুতে খেলা হবে তা এখনও ঠিক হয়নি। এর আগে 3বার খেলার সূচি দেওয়ার পর লকডাউনের কারণেই লিগ স্থগিত করতে বাধ্য হয় বাফুফে। সময় চলে গেছে, যদিও এটা আমাদের কোনোভাবেই নিজেদের প্রত্যাশিত ছিল না, তারপরও আমরা চেষ্টা করব এটাকে আরও যত দ্রুততম সময় শেষ করা যায়। ভেন্যু কিন্তু একটি বাড়বে, অর্থাৎ আমরা যদিও 2টো ভেন্যুতে খেলা শুরু করছি, আমাদের আর্মি স্টেডিয়ামটা বাড়বে 5 তারিখের পরের থেকে, অর্থাৎ আমাদের 3টি মাঠে কিন্তু খেলা চলবে। আর এই ছিল খেলার খবরে। এবারে যাব ভিন্ন প্রসঙ্গে। নৌকা উৎসবের জন্য রুশ সাম্রাজ্যের প্রাচীন রাজধানী সেন্ট পিটার্সবার্গ ছেড়েছে বিশেষ সাজে। শুরু হয়েছে স্ট্যান্ড আপ প্যাডেল বোর্ডিং ফেস্টিভ্যাল। করোনাকালে এই উৎসব কিছুটা হলেও স্বাভাবিকতা নিয়ে এসেছে এই ঐতিহাসিক শহরে। তবে এই বছর অংশগ্রহণকারীর সংখ্যা সীমিত রাখা হয়েছে। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরে। দক্ষ প্রশিক্ষকের অভাবে দক্ষ জনবল গড়ে উঠছে না। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে দক্ষ জনবল গড়ে তোলা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ব্যবসায়ীরা। সকালে FBCCI এর এক ভার্চুয়াল অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা। জনবলকে দক্ষ করতে শিল্প প্রতিষ্ঠানেরও সঙ্গতি থাকা প্রয়োজন বলে মনে করছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে বিশ্বের 172টি দেশে কাজ করছে বাংলাদেশিরা। প্রতি বছর সরকারিভাবে 7 থেকে 8 লাখ শ্রমিক বিদেশ যান, কিন্তু এদের বেশিরভাগই অদক্ষ। উল্টো দিকে আমাদের ব্যবসায়ীদের সংগঠন ABCCI ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তারা জানান, দক্ষতার অভাবে ভালো বেতন পাচ্ছেন না প্রবাসী শ্রমিকরা। এক্ষেত্রে দক্ষ শ্রমিক গড়ে তুলতে প্রয়োজন দক্ষ প্রশিক্ষক। বাইরের সঙ্গে যোগাযোগ করে দক্ষ প্রশিক্ষক আমরা এখানে নিয়ে আসব, এনে আপনাদের সঙ্গে সমন্বয়পূর্বক আমরা এই প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই, যা দিয়ে আমাদের বাংলাদেশের নেক্সট ডেস্টিনেশন হবে ফরেন কারেন্সি আর্নিং এর জন্য। এছাড়া প্রযুক্তিতে দক্ষতা না থাকায় যন্ত্রাংশের ত্রুটি সারাতে হিমশিম খেতে হয় কারখানা মালিকদের। প্রযুক্তিতেও দক্ষতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন ABCCI এর সভাপতি। এই সক্ষমতা যে আছে, এটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য এগুলি বসে থাকবে না। তো সুতরাং এই জিনিসটাকে কাজে লাগানোর জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কোনো বিকল্প নাই। শিল্প প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী সাধারণ ও কারিগরি শিক্ষার কোনো সঙ্গতি নেই। এই চ্যালেঞ্জ মোকাবেলায় পরিকল্পনার ভিত্তিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। দক্ষতা প্রশিক্ষণের সক্ষমতা ও মান এবং কারিগরি শিক্ষা সক্ষমতা ও মান এবং মূল্যায়ন পদ্ধতিতে একটা সীমাবদ্ধতা রয়েছে। শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নে খাতভিত্তিক দক্ষ শ্রমিক গড়ে তোলার উপরও জোর দেন বক্তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনে দোকান কারখানা বন্ধে দেশের চাহিদা কমেছে বিদ্যুতের। গত এক সপ্তাহে চাহিদা ছিল প্রায় 3000 মেগাওয়াট কম। সংশ্লিষ্টরা বলছেন, একদিনে দেশে উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদন ও অন্যদিকে চাহিদা কমায় লোকসান বাড়বে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড BPDBর।
করোনা সংক্রমণ ঠেকাতে 23 জুলাই থেকে সারা দেশে টানা 2 সপ্তাহের কঠোর লকডাউন চলছে। কারখানা, দোকান ও প্রতিষ্ঠান বন্ধ থাকায় কমেছে বিদ্যুতের ব্যবহার। স্বাভাবিক সময়ে দেশে বিদ্যুতের চাহিদা থাকে 13 থেকে 14,000 মেগাওয়াট। লকডাউন শুরুর 5 দিন পর চাহিদা কমে দাঁড়ায় 11,000 মেগাওয়াটে। পরদিন তা আরও 1,000 মেগাওয়াট কমে। আর 30 জুলাই দেশে সর্বোচ্চ চাহিদা ছিল 9,500 মেগাওয়াট। অফ পিকে চাহিদা কমে আরও 1,500 মেগাওয়াট। এখন যখন আমাদের এই 3,000 মেগাওয়াট যে চাহিদার যে কম উৎপাদন হয়, এর অর্থ হলো যে আমাদের এই 3,000 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখতে হচ্ছে। 3,000 মেগাওয়াট বিদ্যুৎ আমি বিক্রি করতাম গ্রাহকের কাছে, তাহলে যে রেভিনিউটা আসতো সেটা আসছে না। বিশ্লেষকরা বলছেন উৎপাদন ক্ষমতা বেশি থাকায় স্বাভাবিক সময়েই অনেক বিদ্যুৎ কেন্দ্র অলস অবস্থায় থাকে। চাহিদা ব্যাপকভাবে কমায় লোকসান বাড়বে বিপিডিপির। চাহিদার ঘাটতি এখানে খুব সীমিতভাবেই এখানে দায়ী, বরঞ্চ এখানে মূল দায়টি হচ্ছে বাড়তিভাবে বেসরকারি খাতে প্রচুর বিদ্যুৎ উৎপাদন কারখানা, বিদ্যুৎ উৎপাদন প্ল্যান করার সুযোগ করে দেয়া, এবং তার জন্য এখন নিয়মিত ভিত্তিতে অব্যবহৃত এই প্ল্যান্টগুলোর জন্য বিপিডিবিকে যে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, সেটি এখন বিপিডিবির জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় বর্তমান বিদ্যুৎ উৎপাদন এবং জিডিপির আকার বিবেচনায় বাড়তি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি না করতে বিদ্যুৎ মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলছেন খাত সংশ্লিষ্টরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 56 বছর পর হলদিবাড়ি চিলাহাটি রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বিকেলে নীলফামারীর চিলাহাটি স্টেশনে এসে পৌঁছায় গম এবং কয়লাবাহী ট্রেনটি। দীর্ঘদিন পর হলেও রেলপথটি চালু হওয়ায় পণ্য পরিবহন খরচ এবং সময় কমার আশা করছেন ব্যবসায়ীরা। ব্রিটিশ আমলে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ দিয়ে অবিভক্ত ভারতে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল করত। 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যায় এই রেলপথ। দীর্ঘদিনের দাবির মুখে এই রেলপথ সচলের উদ্যোগ নেয় দুদেশের সরকার। রেলপথ সচল করতে বাংলাদেশ চিলাহাটি স্টেশন থেকে ভারত সীমান্ত পর্যন্ত 6.5 কিলোমিটার রেলপথ নির্মাণ করে। অন্যদিকে ভারতের হলদিবাড়ি স্টেশন থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত স্থাপিত হয় 6.5 কিলোমিটার রেলপথ। ব্যবসায়ীরা বলছেন এ পথে রেল সচল হওয়ায় উত্তর পূর্ব ভারতে সম্প্রসারিত হবে বাংলাদেশি পণ্যের বাজার। মালটা খুব তাড়াতাড়ি আসবে এবং দামও কম পড়বে এবং আমাদের এলসি খুব তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি মাল আসবে। আমার মনে হয় এটা কি অনেক উপকার হবে জনগণের এবং কর্মস্থানও হবে। সরকারকে ধন্যবাদ জানাই যে এরকম একটা ভালো কাজ করার জন্য আমাদের এই অত্র এলাকার ব্যবসায়ীদের জন্য। এই ইন্ডিয়ার সঙ্গে যে আমদানি রপ্তানির বিষয়টা আছে, এই রাস্তা দিয়ে আমাদের সরকারের সঙ্গে নেপালের একটা চুক্তি হয়েছে সারের, এটা আমরা এই রাস্তা দিয়ে আমরা রপ্তানি করতে পারবো। ভারতের পাশাপাশি এই রেল লাইনের মাধ্যমে নেপাল ও ভুটানের সাথেও যোগাযোগ স্থাপিত হবে উল্লেখ করে মন্ত্রী জানান, বাণিজ্যের পাশাপাশি পর্যটন শিল্প বিকাশেও ভূমিকা রাখবে এই রেলপথ। এই রুটটাকে মনে করছি যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা রুট ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যেখানে ভুটান এবং নেপাল আরও দুটো দেশ এবং 4 দেশের একটা যোগাযোগের কিন্তু একটা এই রাস্তা হলো। গত বছরের 17 ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী এই রুটে পণ্যবাহী ট্রেন চলাচল উদ্বোধন করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বসেছে স্ট্যান্ড আপ প্যাডেল বোর্ডিং ফেস্টিভ্যাল। দাঁড়িয়ে নৌকা চালানোর বিশেষ এই উৎসব করোনা মহামারীর মধ্যে কিছুটা হলেও স্বাভাবিকতা নিয়ে এসেছে এই ঐতিহাসিক শহরে। তবে এবছর করোনা সংক্রমণ রোধে অংশগ্রহণকারীর সংখ্যা সীমিত করেছে উৎসব কর্তৃপক্ষ। রুশ সাম্রাজ্যের প্রাচীন রাজধানী সেন্ট পিটার্সবার্গ বিশেষ সাজে সেজেছে নৌকা উৎসবের জন্য। শুরু হয়েছে স্ট্যান্ড আপ প্যাডেল বোর্ডিং ফেস্টিভ্যাল। সেন্ট পিটার্সবার্গের এবারের আয়োজনের নাম ফন্তাকা। এই উৎসবে অংশগ্রহণকারীরা বিশেষ ছোট্ট একটি নৌকায় দাঁড়িয়ে জলযানটি চালান। উৎসবের জন্য অংশগ্রহণকারীরা সেজেছেন রূপকথার চরিত্রের আদলে কিংবা কোনো সুপার হিরোর সাজে। খালটিতে বৈঠা চালিয়ে নৌকায় করে পুরো শহর ঘুরে দেখেছেন তারা। এবারের আয়োজনের মূল বাধা হলো করোনা মহামারী। সংক্রমণ রোধে অংশগ্রহণকারীর সংখ্যা কমাতে হয়েছে আমাদের। রেজিস্ট্রেশন প্রক্রিয়াও থামিয়ে দিতে হয়েছে এবং আমরা নিয়ম বদলাতে পারিনি। করোনা মহামারীর কারণে সেন্ট পিটার্সবার্গের কোনো স্থানে একসাথে 75 জনের বেশি মানুষের জমায়েতে বিধিনিষেধ রয়েছে।
এখানে আসলেই আপনার মন ভালো হবেই। দ্বিতীয়বারের মতো আমি এই উৎসবে অংশ নিয়েছি। সবসময় এই উৎসবের জন্য আমি অপেক্ষা করি। এই ফেস্টিভ্যাল থেকে সংক্রমণ রোধে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। অংশগ্রহণকারীদের দেখাতে হয়েছে করোনার টিকা গ্রহণের প্রমাণপত্র অথবা করোনা নেগেটিভ সনদ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।